হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কুচবিহার পঞ্চানন বর্মা যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার যে যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে তাদের যে মাইনর হিস্ট্রি থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এখানে প্রথমে রয়েছে এলাহাবাদ প্রশস্তির ভূমিকা এবং পরিচিতি। যেখানে প্রথমে বলা হয়েছে প্রেরণতা ও ভাষা। সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন সংস্কৃত ভাষায় চম্পু কাব্যের শৈলীতে এই লিপিটি রচনা করেন, যার অবস্থান হচ্ছে সম্রাট অশোকের একটি প্রাচীন স্তম্ভের গায়ে এই প্রশস্তি খোদাই করা হয়েছে। এটি কেবল একটি রাজার অস্তিগান নয়, বরং চতুর্থ শতাব্দীর ভারতের রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থার এক নিখুঁত দলিল। এলাহাবাদ প্রশস্তি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় এবং এটি পাওয়া গেছে সম্রাট অশোকের যে একটি প্রাচীন স্তম্ভ তার গায়ে এই প্রশস্তির বিভিন্ন লেখনগুলি পাওয়া গেছে। এর পরবর্তীতে আমরা দেখব রাজনৈতিক ইতিহাস এবং কৌশল। যেখানে বলা হয়েছে প্রথমে উত্তর ভারত এবং আর্যাবর্ত। হরিসেন উত্তর ভারতের মোট 9 জন রাজার পরাজয়ের কথা উল্লেখ করেছেন। এই রাজাদের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত সমূলে বিন্যাস করার নীতি গ্রহণ করেছেন। অর্থাৎ এই যে হরিসেন তার এই যে কাব্যের মধ্যে মোট 9টি রাজার পরাজয়ের কথা বর্ণনা করেছেন। আর পরবর্তীতে দক্ষিণ ভারতের 12 জন রাজার পরাজয়ের তথ্য পাওয়া যায়। তাদের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত গ্রহণমুখ অনুগ্রহ বা বন্দি করা দয়া প্রদর্শনের সূক্ষ্ম কৌশল নেন। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে বিভিন্ন যে সমুদ্রগুপ্ত রাজাদেরকে পরাজয় করেছেন এবং জায়গা জয় করেছেন তার বিভিন্ন নিখুঁত বিবরণ এই যে এলাহাবাদ প্রশস্তির মধ্যে লক্ষ্য করা যায়। এর পরবর্তীতে দেখবো হচ্ছে সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব। সেখানে প্রথমে রয়েছে ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষা। ব্রাহ্মী লিপি ও ধ্রুপদী সংস্কৃত ভাষার ব্যবহার যে যুগে সংস্কৃতির পুনর্জাগরণ প্রমাণ পায়। যেখানে বলা হচ্ছে ব্রাহ্মী এবং যে সংস্কৃত ভাষা এই সময় এই যে লিপির মধ্যে ব্যবহৃত করা হয়েছে। তারপরে কবিরাজ উপাধি। সমুদ্রগুপ্ত কেবল বীর যোদ্ধা নন, বরং কবিরাজ এবং সঙ্গীত অনুরাগী হিসেবেও চিত্রিত ছিলেন। তারপরে হচ্ছে রাজকীয় পৃষ্ঠপোষকতা। তৎকালীন সমাজে শিল্প ও সংস্কৃতির প্রতি রাজকীয় সহায়তার অপর নিদর্শন লক্ষ্য করা যায়। এখানে বলা হয়েছে যে সমুদ্রগুপ্ত সঙ্গীত এবং বিভিন্ন ধরনের যে সাহিত্যিক ব্যাপারে পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া সেই সময় ব্রাহ্মী এবং সংস্কৃত ভাষার প্রচলন প্রচুর পরিমাণে ছিল। এছাড়া সেই সময়কার রাজারা বিভিন্ন ধরনের সাহিত্যিক এবং শিল্প সম্পর্কিত জিনিসকে পৃষ্ঠপোষক করতেন এবং তাদেরকে আগ্রহী করে তুলতেন। এর পরবর্তীতে আছে সাম্রাজ্যের ঐক্য এবং সাহিত্যিক মূল্যায়ন। যেখানে প্রথমে রয়েছে অশ্বমেধ যজ্ঞ। যেখানে লিপি থেকে সমুদ্রগুপ্তের অশ্বমেধ যজ্ঞ ও সম্রাটের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা জানা যায়। এছাড়া রয়েছে ভারতের নেপোলিয়ন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার সামরিক সাফল্যের জন্য তাকে ভারতের নেপোলিয়ন বলেছেন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন ভিনসেন্ট স্মিথ। তারপর উপসংহারস্বরূপ বলা যায় কিছু অতিরঞ্জন সত্ত্বেও প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের জন্য এলাহাবাদ প্রশস্তি একটি অতি অপরিহার্য এবং ওই অন্যতম ঐতিহাসিক উপাদান। এখানে এটাই বলা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ যে সমুদ্রগুপ্তের আমলে হতো সেটার এখানে এই এলাহাবাদ প্রশস্তির মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও ঐতিহাসিক যে ভিনসেন্ট স্মিথ রয়েছে তিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে উপাধিতে ভূষিত করেছেন। এছাড়াও উপসংহার স্বরূপে বলা হয়েছে কিছু অতিরঞ্জক কারণ ছাড়াও ইতিহাসের পুনর্গঠনে এলাহাবাদ প্রশস্তির ভূমিকা অপরিসীম। আজকে আমার আলোচনার বিষয়টি এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি হেল্পফুল লাগবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করুন, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।